আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবের সাথে রিলেটেড এই যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলে। এই যে প্রশ্ন, আজকের প্রশ্নটা খুব একটা কঠিন না, সহজ। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ পুরাতনটা বাদ। এই অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ। একদম সহজ। পুরাতন বলতে যে 1 তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা পুরাতন, আর নতুনটা বের করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়, প্রথমে আমরা লিখবো এই যে অনাদায়ী পাওনা অলিখিত যেটি আছে 20,000 লিখবো, এটা এর সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে, এখানে একটু ঝামেলা আছে নির্ণয়ের সময়। খেয়াল করব, দেনাদারের সাথে এই অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে যা থাকবে তার উপরে পার্সেন্টেজ কাটতে হবে। যেমন লক্ষ্য করি, প্রাপ্য হিসাব ছিল 1,50,000, তার সাথে 50,000 আরো ধারে বিক্রয় করেছে। ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে, এটার সাথে প্রাপ্য হিসাবটা যোগ করে হবে 2 লাখ। 2 লাখ থেকে অনাদায়ী পাওনা 10,000 20,000 বাদ দিলে থাকে 1,80,000। ওই 1,80,000 10%। আবার বলবো? হ্যাঁ বলছি। এই দেনাদার আর ধারে বিক্রয় দুটো যোগ করে 2 লাখ, সেখান থেকে অনাদায়ী পাওনা 20,000 বাদ দিয়ে 1,80,000। 1,80,000 10%, 10% 18,000 টাকা। সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 18,000 টাকা। 20,000 আর 18,000 যোগ করে 38,000 টাকা। এখান থেকে বাদ পুরাতনটা বাদ যাবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে 1 তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে, এই যে আছে, তো আছে, এই যে 13,000 টাকা, ওইটা বাদ যাবে, ওটা বিয়োগ করব। বিয়োগ করে যে টাকাটা হবে 25,000। এটাকে বলা হয় অনাদায়ী পাওনা খরচ, বা একটু ব্যাকে যাচ্ছি, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা খরচ বা চার্জ যোগ্য অনাদায়ী পাওনা, যাই বলি না কেন। এটা আমরা আয় বিবরণীতে লিখে থাকি। আমাদের যদি এই তথ্যের আলোকে যদি বলে আয় বিবরণী প্রস্তুত করো, সেম ভাবে লিখুন, এইভাবে লিখতাম আয় বিবরণীতে। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক নাম্বারের উত্তর শেষ। এইবার খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের শান্তি নাই, উদ্দীপকের কি আছে দেখাই ছাড়বো, তাই না? লক্ষ্য করি, প্রয়োজনীয় জাবেদা দেখিলা দাও। দারুণ। এখানে জাবেদা হবে কোনটা কোনটা নিয়ে। প্রথমে এই যে ধারে একটা বিক্রয় আছে না 50,000, ওইটা নিয়ে আগে জাবেদা করব। ধারে বিক্রয় জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেই পুরাতন জাবেদা। ধারে বিক্রয় যেখানেই থাক না কেন সেম জাবেদা, জাবেদা তো পার্থক্য নাই। সমন্বয় জাবেদা হোক আর জেনারেল জাবেদা হোক, আর এইখানে হোক। যাই জাবেদা ছক অঙ্কন করে জাবেদা করা শুরু করি। প্রথমে এখানে এই ধারে বিক্রয় জাবেদাটাকে করে দিই। 50,000 টাকা ধারে বিক্রয় করেছে, এখানে সাল লিখবো 2018 ডিসেম্বর 31। ধারে বিক্রয় জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, নাহলে অনেক সময় লাগবে। কিন্তু ছকটাও দ্রুত অঙ্কন করে দিলাম। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ধারে বিক্রয় জাবেদা এখানে লিখবো। ধারে বিক্রয় করা হলো, এর নিচে বাকি জাবেদাগুলি হবে। কিন্তু আমার তো জায়গা নাই, বাকি জাবেদাগুলি আমি পরের স্লাইডে দেখাবো। এখন 3টা জাবেদা হবে, 3টা। আচ্ছা, ওই 3টা জাবেদা এখন যে 3টা করতে যাচ্ছি, ওই 3টা জাবেদা কিন্তু এই অনাদায় পাওনা সম্পর্কিত যত অঙ্ক আছে প্রত্যেকটাই হয় ওই 3টা জাবেদা। কি কি সেগুলো আমরা দেখবো। এটা এক্সট্রা ছিল এই অঙ্কে। বাকি জাবেদাগুলি আমি আবার ছক অঙ্কন করলাম, কিন্তু তোমরা এক ছকের মধ্যেই করবে, এক পৃষ্ঠাতেই করার চেষ্টা করবে। আমি ওখানে ধরলো না, সেই জন্য আবার এখানে বাকি জাবেদাগুলো করতেছি। এখন কিছুক্ষণ আগে বললাম যে আরো 3টা জাবেদা হবে। কি কি? প্রথমে অনাদায়ী পাওনা নিয়ে একটা জাবেদা করব। অনাদায়ী পাওনার জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ভালো করে লক্ষ্য করি, এই যে অলিখিত অনাদায়ী পাওনা 20,000 জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন ডেবিট হলো? কারণটি হচ্ছে, অঙ্কের মধ্যে যদি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে, তাহলে সেই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি হতে এই টাকাটা অবলোকন করা হয়। তাহলে অবলোকন যদি করা হয়, তাহলে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি কমে যাবে।
যেহেতু কমে যাবে সেজন্য অনাদায় পাওনা সঞ্চিতি কমে গেলে ডেবিট হবে, ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, এবং অবলোপন করলে দেনাদারও কমে, তাই দেনাদার হিসাব ক্রেডিট। তাই অবলোপনকৃত অনাদায়ী পাওনার জাবেদা হবে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অবশ্যই মনে রাখবো, এবং এই জাবেদাটা প্রত্যেকটা অঙ্কে আছে এই চ্যাপ্টারে যদি জাবেদা করতে বলে। আবার খতিয়ান করার সময়ও কিন্তু আমাদের এই জাবেদাটা মনে মনে করে নিতে হবে। যদি জাবেদা ছাড়া খতিয়ান করতে বলে তাহলে এই জাবেদাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবো। এরপরের জাবেদাটা হবে একটা টাকা বের করতে হবে, সেই টাকাটা নিয়ে দুইবার জাবেদা করব। কোন টাকা সেটি? সেটি হচ্ছে ওই ক নাম্বারে বের করলাম না অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, ওই টাকাটা নিয়ে দুইটা জাবেদা হবে, দুইটা জাবেদা হবে, সেম টাকা নিয়ে দুইটা জাবেদা। প্রথমে অনাদায়ী পাওনা খরচ লিখবো, যোগ বিয়োগ করে যে টাকাটা বের হয়েছে, মনে আছে কত ক নাম্বারে বের করেছিলাম, ওই টাকাটা নিয়ে জাবেদা করব। ওইটা নিয়ে জাবেদা করব যে অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকা হবে 25,000 টাকা। কোথায় পেলাম 25,000 টাকা? ক নাম্বারে বের করেছি যোগ বিয়োগ করে। আবার এই 25,000 টাকা নিয়ে আরেকটা জাবেদা হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন আরেকটা জাবেদা হবে, কেন? কারণ অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অনাদায়ী পাওনা খরচ হিসাব বন্ধ করতে হবে। ওটার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, আয় বিবরণী ডেবিট আর এইটা ক্রেডিট। একবার ডেবিট করলাম একবার ক্রেডিট করলাম, ফলে অনাদায়ী পাওনা খরচটা থাকবে না, ডেবিট ক্রেডিট কাটা যাবে, এবং ওই টাকাটা আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হবে। তাই আয় বিবরণী হিসাব ডেবিট হলো। এইখানে কেউ বলে আয় বিবরণী, কেউ বলে আয় সারাংশ, কেউ বলে ইনকাম সামারি, যে যা বলে শান্তি পায়, সমস্যা নেই। তবে আমি বলি আয় বিবরণী। টাকা লিখবো কত? এই 25,000 টাকা লিখবো। অর্থাৎ এই 25,000 টাকা একবার অনাদায়ী পাওনা খরচ হিসেবে লিখবো, একবার আয় বিবরণীতে স্থানান্তর করবো। এই হচ্ছে চারটা জাবেদা, আর জাবেদা নাই। খ নাম্বার শেষ। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছে? অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো। বাহ! তাহলে এই তথ্যের আলোকে আমরা প্রথমে কি করব? অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করব, মানে খতিয়ান প্রস্তুত করব অনাদায়ী পাওনা নামে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে আরেকটা খতিয়ান প্রস্তুত করব। তো আমরা কিছুক্ষণ আগে জাবেদা করেছি না, ওই জাবেদার কিছু অংশ এখানে নিয়ে আসলাম, সব জাবেদা আনি নাই। অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত দুইটা জাবেদা ছিল, ওই দুইটা জাবেদা কাট করে আমি এখানে নিয়ে এসেছি। ওইটা দেখে দেখে আমি নিচে খতিয়ান করব। জাবেদা থেকে খতিয়ান সেটা পানির মতো সহজ, 9 থেকে করতেছি আমরা, তাই না? আশা করি পারবে। আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করি। প্রথম জাবেদায় কি বলেছে? অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। জাবেদা কিন্তু সবগুলি আনি নাই আমি, এটা করতে যা প্রয়োজন সেটুকু নিয়ে এসেছি। উপরে একটা রাফ, নিচেরটুকু আমাদের সমাধান। অনাদায়ী পাওনা খরচ ডেবিট, তারিখ লিখবো, লেখার পরে অনাদায়ী পাওনা খরচ ডেবিট মানে কি? অনাদায়ী পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো উল্টাটা, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো। ডেবিটে আছে ডেবিটে লিখে দিব জেরে। এবার অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত আরেকটা জাবেদা ছিল, এই যে শেষের জাবেদাটা, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট মানে কি? অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখবো আয় বিবরণী। আয় বিবরণী নাম লিখে অনাদায়ী পাওনা খরচ যেহেতু ক্রেডিট, তাই এর ক্রেডিট দিকে টাকা বলবে, ক্রেডিট দিকে, এই ক্রেডিট দিকে। ডেবিট ছিল 25,000, ক্রেডিট 25,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে এখানে শূন্য থাকে না, কিছু মানে শূন্য থাকে, শূন্য না লিখলে হতো। অর্থাৎ কেন শূন্য হলো? কারণ অনাদায়ী পাওনা খরচের টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অনাদায়ী পাওনা খরচটা বন্ধ করা হলো। সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে আমরা এই আয় বিবরণী ডেবিট করেছিলাম, কিন্তু এই জাবেদায় মনে আছে হয়তো। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই এই চ্যাপ্টারে যখন আমরা অঙ্ক করব তখন সবসময় কি অনাদায়ী পাওনা খরচ হিসাবটা শূন্য হবে? ইয়েস, শূন্য হবে। আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে জেডটা শূন্য হবে, বিষয়টি মনে রাখবো। আচ্ছা, আর একটা খতিয়ান করতে বলেছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, তো ওটাকে ছক অঙ্কন করলাম, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত দুইটা জাবেদা ছিল, দুইটা। ওই জাবেদা দুইটাও আমি উপরে ছোট্ট করে লিখে রাখলাম, ওখান থেকে কেটে নিয়ে এসেছি এখানে। ওটা দেখে দেখে আমরা এখন সমাধান করবো। ওকে, করি। এখন এখানে এই জাবেদা দেখে লেখার আগে আর একটা ছোট্ট কাহিনী আছে। কাহিনী হচ্ছে এখানে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা 1 তারিখের জের ছিল, উদ্বৃত্ত ছিল, সেটা আমরা ওই জেরের ঘরে লিখবো 13,000 টাকা। এটা কিন্তু জাবেদায় নাই, বাট অঙ্কের মধ্যে ছিল।
অনাদায় পাওনা সঞ্চিতি প্রারম্ভিক উদ্বৃত্ত 1 তারিখে দেয়া ছিল, কিন্তু ওইটা অবশ্যই ক্রেডিট দিকে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ক্রেডিটে লিখবো, কারণ অনাদায় পাওনা সঞ্চিতির স্বাভাবিক জের ক্রেডিট, ক্রেডিট দিকে লিখবো। আবার অনেক শিক্ষার্থী এইখানে লেখে ক্রেডিট দিকে লিখে ওদিকে নিয়ে যায়, না, বিডি যেটা হবে সেটা সরাসরি জেরে বসাই দিব, এদিকে লেখার দরকার নেই, এদিকে লেখার দরকার নেই। এবার জাবেদা দেখে যেগুলি লিখবো সেগুলি অবশ্যই এখানে লিখবো, তারপর ওদিকে নিয়ে যাব। যেমন প্রথমে বলেছে, তারিখ দিয়ে নেই, অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব। অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো কি, প্রাপ্য হিসাব। এই টাকাটা ডেবিট দিকে লিখবো। কেন ডেবিট দিকে লিখলাম, এই যে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব যেহেতু প্রস্তুত করতেছি, তো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা, তাই ডেবিট দিকে লিখলাম, নাম লিখবো উল্টাটা খতিয়ানের নিয়মে। এটা ডেবিট, এটা ক্রেডিট, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ডেবিট বড় হয়ে যায়, কত বড় হয়, 7,000 টাকা, দুইটার পার্থক্য। ডেবিট যেহেতু বড় তাই 7,000 টাকা ডেবিট দিকে লিখতে হবে, ডেবিট যেহেতু বড়। আচ্ছা, আবার আসি, পরে আরেকটা জাবেদায় লক্ষ্য করি, অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে আবার অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে আমরা এখানে নাম লিখবো, অনাদায়ী পাওনা ডেবিটের নামটা লিখবো। আর যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা, ক্রেডিট দিকে টাকা, তাই টাকা লিখবো ক্রেডিট দিকে। খতিয়ানের নিয়ম অনুযায়ী জাবেদা দেখে খতিয়ান করতেছে, এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করি, ক্রেডিট বড় হয়ে যায়, কত বড় হয়, এটা থেকে এটা বিয়োগ করে সেই টাকাটা এখানে লিখবো 18,000 টাকা। এবং এইখানে একটা বিষয় আমি বলে রাখি, অনাদায়ী পাওনা সঞ্চিতির জের কখনো শূন্য হবে না, কিছু না কিছু জের থাকবে। এখন এই জেরের সাথে ওই যে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করেছিলাম, কয় পার্সেন্ট হারে যেন হিসেব করলাম না, 10% হারে মনে হয়, ওখানেও কিন্তু 18,000 টাকা হয়েছিল। ওই নতুন অনাদায় পাওনা সঞ্চিতির সাথে অনাদায় পাওনা সঞ্চিতির সমাপনী জের মিলে যাবে, বিষয়টি মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে ক্লাস নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।